হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অল। তো আজকে আমরা ইন্ডিয়ান জিওগ্রাফির প্রথম ক্লাস ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ভূপ্রকৃতি সম্পর্কে জানার আগে ভারত সম্পর্কে অনেক কিছু জানার আছে। অর্থাৎ ভারত নিয়ে কিছু কথা, প্রচুর কিছু ইনফরমেশান আছে, তোমরা ক্লাসটা কন্টিনিউ করলেই বুঝতে পারবে। আর মেন কথা হচ্ছে ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়াটা তো অনেকটা বড় একটা চ্যাপ্টার। এইটা জিওগ্রাফি, এই চ্যাপ্টারটাই যদি ভালো করে পড়া হয় তাহলে জিওগ্রাফির মানে অনেকটা পার্ট শেষ হয়ে যায় হিসেব মতো, ঠিক আছে? তো আমি চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে যতটা সম্ভব নিয়ে আসা যায় পুরো ক্লাসটাই, তারপরেও হয়তো আরও একটা পার্ট আসবে, ঠিক আছে? তো প্রথমেই ভারত সম্পর্কে প্রচুর বিষয় আমাদের জানতে হয়। আর তোমরা জানো যে ভূগোল মানে হচ্ছে এমন একটা বিষয় যেখানে যত বেশি তুমি ইনফরমেশান গ্যাদার করে রাখবে তত বেশি তোমার পরীক্ষার জন্য সুবিধা হবে, ঠিক আছে? তারপরেও কিছু কিছু জায়গা হয় যেগুলো থেকে কোশ্চেন আসে, সেসবগুলো জায়গাও মার্ক করে দেবো আমি। আর যত বেশি ইনফরমেশান জানবে, মনে রাখবে, তোমার নলেজ তত স্ট্রং, ঠিক আছে? তো যাই হোক, দেরি না করে ইন্ডিয়ান জিওগ্রাফির ফার্স্ট ক্লাস আমরা শুরু করছি। একদম প্রথম সেটা হচ্ছে ফিজিক্যাল ফিচার্স অফ ইন্ডিয়া, ভারতের ভূপ্রকৃতি বা ভারত সম্পর্কে জানা, সেটাই। তো একেবারে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে ভারত সম্পর্কে, অর্থাৎ ইন্ডিয়া বা ভারত যে নামটা এসছে তার কোথা থেকে এলো, কারা এই নামটা তুললো, বা এতগুলো নাম হওয়ার কারণটাই বা কী, এসব বিভিন্ন ধরনের ছোটো ছোটো ইনফরমেশান প্রথমে আমরা জানব। তো প্রথমেই হচ্ছে কি না, ভারত হচ্ছে এশিয়া মহাদেশের কিন্তু একটা দেশ, ঠিক আছে? এশিয়া মহাদেশের একটা দেশ হচ্ছে ভারত। এবং যদি আরও একটু স্পেসিফিক করে বলি তাহলে হচ্ছে দক্ষিণ এশিয়ার একটা দেশ। তো ভারতের অনেক নাম আছে। দেখো, প্রথম হচ্ছে পৌরাণিক এবং ভৌগোলিক নাম, ঠিক আছে? সেটা হচ্ছে ভারতবর্ষ। আমরা বলি ভারতবর্ষ, ঠিক আছে? সেটা কিন্তু তাহলে পৌরাণিক ও ভৌগোলিক নাম। আরও কিন্তু নাম আছে, একটা ঐতিহাসিক নাম আছে, সেটা কি হিন্দুস্থান, ঠিক আছে? একটা ঐতিহাসিক নাম আছে, সেটা হচ্ছে হিন্দুস্থান। আরও একটা নাম আছে যেটা কিন্তু ইন্ডিয়া, সেটা আমরা কি আন্তর্জাতিক নাম, অর্থাৎ আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে আমরা ইন্ডিয়া নামটা ইউজ করি। তো যাই হোক, তিনটে নামই ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করে, ভারতবর্ষ এবং ইন্ডিয়া, তাছাড়াও হিন্দুস্তান, ঠিক আছে? আচ্ছা, এই নাম হওয়ার কয়েকটা কারণ আছে। প্রথমটা কি, পুরাকালে ভরত নামে রাজা থেকে ভারত নামটি এসেছে। তাহলে ভরত নামে একটা রাজা ছিল 35,000 বছর আগে, তিনি ভারত রাজত্ব করতো এবং তার নাম অনুসারেই কিন্তু ভারতবর্ষের নামটা এসছে। আরও তোমরা জানো যে ভারতবর্ষের আগে নাম ছিল জম্মু দ্বীপ বা জম্মু আইল্যান্ড, তোমরা শুনে থাকবে। তারপরে কি, সিন্ধু নদীর তীরে বসবাস করতো পারসিকরা, ঠিক আছে? সিন্ধু বা ইংরাজিতে বলা হয় ইন্দাস, তোমরা জানো, যেটা ভারতের মূল তিনটে নদী, গঙ্গা, ব্রহ্মপুত্র, সিন্ধু, তার মধ্যে সিন্ধু অন্যতম একটা। তো সেই সিন্ধু নদীর তীরে কিন্তু পারসিকরা বসবাস করতো এবং এরাই ছিল কিন্তু প্রথম বিদেশি, ভারতের আশপাশে বা ভারতের বুকে আসা প্রথম বিদেশি কিন্তু ছিল এই পারসিকরা, ঠিক আছে? তারাই কি না সিন্ধুকে, এই ইন্দাস যে রিভার, সেটা তারা ভালো করে উচ্চারণ করতে পারতো না, সেটা তারা হিন্দু উচ্চারণ করতো, ঠিক আছে? সেখান থেকেই কিন্তু এটা এসছে, নামটা হিন্দুস্থান। তাছাড়াও কি ইউরোপিয়ান যারা, তারা কিন্তু সিন্ধুকে ইন্দাস বলতো আর কি ইংরাজিতে, তো সেখান থেকেই ইন্ডিয়া নামটা এসছে, এটাও বলতে পারো। তারপরে কি, গ্রিক শব্দ ইন্দোই বা অর্থ হচ্ছে সিন্ধু নদ অঞ্চলে বসবাসকারী আদিবাসী, সেখান থেকেও কিন্তু ইন্ডিয়া কথার উৎপত্তি হয়। অর্থাৎ একেবারে যদি আমরা এতগুলো জিনিসকে ভাঙি তাহলে ইন্দাস এই রিভার থেকেই কিন্তু ইন্ডিয়া কথাটা আমাদের এসছে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট যেটা জানবো সেটা হচ্ছে কি ফাদার অফ জিওগ্রাফি, ঠিক আছে? এটা যদিও এর পার্ট নয়, কিন্তু তাও বললাম যে যত বেশি ইনফরমেশান মনে রাখবে তত তোমার নলেজ বাড়বে। তাহলে জিওগ্রাফির জনক বা ফাদার অফ জিওগ্রাফি বলা হয় সেটা কি ইরথেস্টেনিস, ঠিক আছে? তাকে ফাদার অফ জিওগ্রাফি বলা হয়। তিনি কিন্তু একজন গ্রিক ম্যাথমেটিশিয়ান ছিলেন, ঠিক আছে? আচ্ছা, যেহেতু ফাদার অফ জিওগ্রাফি জানলাম, তাহলে ফাদার অফ ইন্ডিয়ান জিওগ্রাফি সেটাও একটু জানা যাক। সেটা কি জেমস রেনেল, ঠিক আছে? জেমস রেনেলের নাম তোমরা শুনে থাকবে। তিনি কিন্তু একজন ব্রিটিশ ছিলেন এবং তাকে ফাদার অফ ওশিয়ানোগ্রাফি বলা হয়, ঠিক আছে? সমুদ্র তত্ত্ববিদ্যা যেটা আছে ওশিয়ানোগ্রাফি, সেই সম্পর্কিত বিদ্যার জনকও তিনি, ঠিক আছে? জেমস রেনেল কে ছিলেন না, তিনি প্রথম অ্যাকুইরেট ম্যাপ অফ বেঙ্গল, তাহলে বাংলার যে অ্যাকুইরেট ম্যাপ,
ঠিক আছে, সেটা কিন্তু তিনি তৈরি করেছিলেন। এবং 1930 সালে তিনি কিন্তু রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন। জেমস রেনেল 1930 সালে রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন, কোথায় না লন্ডনে। তোমরা জানো এখন বর্তমানে কিন্তু পরীক্ষা যেসব হচ্ছে তাতে জিকের যে পার্ট বা ইতিহাস, ভূগোল, পলিটি, ইকোনমি বা নর্মাল স্ট্যাটিক জিকের যে পার্ট, সেখানে কিন্তু অনেক লেভেলের কোশ্চেন দিচ্ছে, ঠিক আছে। তো সেই সব কোশ্চেন সলভ করার জন্য তোমাকে কিন্তু প্রচুর ইনফরমেশান গ্যাদার করে রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আরও একটু জেনে নিই এরাটোস্থেনিস সম্পর্কে। আমরা জেমস রেনেল সম্পর্কে জানলাম আমরা যে তিনি রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি, যেটা লন্ডনে 1930 সালে প্রতিষ্ঠা করে, বা বাংলার ম্যাপ সঠিকভাবে তিনি প্রবর্তন করেন বা তৈরি করেন। এরাটোস্থেনিস, যিনি কিনা গ্রিক ম্যাথমেটিশিয়ান ছিলেন, তাকে আমরা ফাদার অফ জিওগ্রাফি বলছি। তিনি কি ক্যালকুলেট দ্য সারকামফারেন্স অফ আর্থ অ্যান্ড এক্সিস অফ দ্য আর্থ। সারকামফারেন্স বলতে আমরা কোনটাকে বুঝি না, পরিধিটাকে বুঝি, ঠিক আছে। এই যে পরিধি, সেই পরিধিটাকে কিন্তু ইংরেজিতে বলি সারকামফারেন্স। ওকে, তো তিনি কিন্তু ক্যালকুলেট করেছিলেন, অর্থাৎ কোনো একটা বৃত্তের যে পরিধি আমরা বলি, সেটা কিন্তু তার ফর্মুলা কী হয়, ব্যাসার্ধ আর হলে তাহলে 2πr। এটা কিন্তু তিনি ক্যালকুলেট করেছিলেন। আচ্ছা, নেক্সট এখানে ল্যাটিটিউড আর লঙ্গিটিউড সম্পর্কে বলা আছে। দেখো, পৃথিবীকে আমরা যদি ভাগ করি, ঠিক আছে, পৃথিবীকে যদি আমরা ভাগ করি আর কি, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্টে, এরকমভাবে, এটা টোটালটা হচ্ছে আর্থ, ঠিক আছে, টোটালটা হচ্ছে আর্থ। তাহলে আর্থকে যদি আমরা নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্টে ভাগ করি, তাহলে এটা হচ্ছে কি নর্থ, এদিকটা হয় সাউথ, এদিকটা হয় ইস্ট, এদিকটা হয় ওয়েস্ট। তাহলে ইন্ডিয়া ঠিক এরকম জায়গাতে অবস্থিত, ঠিক আছে। তাহলে ইন্ডিয়া যদি এরকম জায়গাতে অবস্থিত হয়, তাহলে নর্থ সাউথের মধ্যে কিন্তু নর্থ পার্টে পড়ছে, আর ইস্ট ওয়েস্টের মধ্যে কিন্তু ইস্ট পার্টে পড়ছে। তাই জন্য ইন্ডিয়া কোথায় না, টোটাল যে মানে আর্থের হেমিস্ফিয়ার, আর্থ যেন একটা গোলক হেমিস্ফিয়ার বলি আমরা, সেই হেমিস্ফিয়ারে কিন্তু নর্দার্ন অ্যান্ড ইস্টার্ন হেমিস্ফিয়ারে পড়ছে কিন্তু আমাদের ইন্ডিয়া, ঠিক আছে। এই প্রশ্নটা কিন্তু WBCS মেনে আসতে দেখেছি আমি, যে ইন্ডিয়া নর্দার্ন অ্যান্ড ইস্টার্ন হেমিস্ফিয়ার পার্টে অবস্থিত। আচ্ছা, চলো, তো এই যে পৃথিবীকে আমি ভাগ করলাম একদম, এই যে এটা জানো যে এটা সুমেরু বা নর্থ পোল, আর এটা হচ্ছে কুমেরু বা সাউথ পোল, তোমরা জানো। তো এটা হচ্ছে ইকুয়েটার থাকে, এই জায়গা দিয়ে ইকুয়েটার থাকে, ঠিক আছে। তো এই ইকুয়েটার থেকে যত ওপরের দিকে যাই, এটা দেখলে তোমরা বুঝতে পারবে, যেটা হচ্ছে নিরক্ষরেখা, 0 ডিগ্রি বলি আমরা। তো এখান থেকে আমরা যত সুমেরু বা নর্থ পোলের দিকে যাব, তাহলে আমার বাড়ছে। দেখো, 0 থেকে এটা 23.5, 66.5, এটা 90 হয়েছে। এদিকেও যত যাব সেটা কিন্তু বাড়ছে। তো এদিকে যে জিনিসটা আমি বলতে চাইছি, যে এই যে নিরক্ষরেখা 0 ডিগ্রি, তারপরে এই যে আমরা পরপর ওপরের দিকে উঠছি, সুমেরু বা কুমেরুর দিকে যেটা যাচ্ছি, আস্তে আস্তে বাড়ছে, এই রেখাগুলোকে আমরা কিন্তু বলি ল্যাটিটিউড, ঠিক আছে। এটাকে এগুলোকে আমরা কি বলি, ল্যাটিটিউড বা অক্ষাংশ, ঠিক আছে। আচ্ছা, আরও একটা হয়, সেটা দেখো এখানে লেখা আছে প্রাইম মেরিডিয়ান, যেটা 0 ডিগ্রি, এখান থেকে ধরি আমরা, তাহলে এই বরাবর পৃথিবীকে এরকমভাবেও কিন্তু ভাগ করা যায়, ঠিক আছে, এরকমভাবে, ঠিক আছে। এই লাইনগুলোকে আমরা বলি লঙ্গিটিউড, ঠিক আছে, লঙ্গিটিউড বা দ্রাঘিমাংশ, ঠিক আছে, বা দ্রাঘিমাংশ। তাহলে লঙ্গিটিউড মানে দ্রাঘিমাংশ। তো যাই হোক, এই জায়গাতে একটু বলার চেষ্টা করেছি, এই যে এই লাইনগুলো যদি বলো, তাহলে এগুলো হচ্ছে লঙ্গিটিউড বা দ্রাঘিমাংশ, আর এই লাইনগুলো যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু ল্যাটিটিউড, ঠিক আছে। আচ্ছা, তাহলে ইন্ডিয়া হচ্ছে কি না, নর্দার্ন অ্যান্ড ইস্টার্ন হেমিস্ফিয়ারে কিন্তু পড়ছে, ঠিক আছে। ইন্ডিয়া কি নর্দার্ন অ্যান্ড ইস্টার্ন হেমিস্ফিয়ারে অবস্থিত। আচ্ছা, তোমরা জানো যে প্রাইম মেরিডিয়ান যেটা, সেটা কিন্তু এই যে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখায় অবস্থিত, সেটাকে আমরা GMT বলি, গ্রিনিচ মেন টাইম, যেটা দিয়ে কিন্তু পৃথিবীর সব টাইম জোনকে মাপা হয়, তোমরা জানো। এবং এখানে এটা কিন্তু 0 ডিগ্রি দ্রাঘিমাতে অবস্থিত বা প্রাইম মেরিডিয়ান বলছি আমরা, ঠিক আছে। আচ্ছা, আর এটা কিন্তু নিরক্ষরেখা। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি ইকুয়েটার পাস্ট। ইকুয়েটার বলতে আমরা নিরক্ষরেখাকে বুঝছি। তাহলে নিরক্ষরেখায় দেখো এখান দিয়ে পাস হয়েছে, এই যে ডট ডট যে লাইনটা, সেখান দিয়ে কিন্তু নিরক্ষরেখা পাস হচ্ছে, এই যে এখান দিয়ে কিন্তু নিরক্ষরেখা বা ইকুয়েটার 0 ডিগ্রি যেটা অক্ষাংশ, সেখান দিয়ে পাস হচ্ছে। সেটা যদি আমরা বলি, তাহলে সাউথ আফ্রিকা দিয়ে গেছে, এমনি আফ্রিকা দিয়ে গেছে, আর কিছু এশিয়ার পার্ট দিয়ে গেছে, ঠিক আছে। তাহলে ইকুয়েটার পাস করছে কোথায়, এশিয়া, আফ্রিকা আর সাউথ আমেরিকা দিয়ে, ঠিক আছে। তারপরে কি, এটা হচ্ছে প্রাইম মেরিডিয়ান, বা যেটা আমি একটু আগেই বললাম যে এখান দিয়ে সব তোমার এগুলো মাপা হয়, টাইম জোনগুলো মাপা হয়, সেটা কি না গ্রিনিচ GMT টাইম বলা হয়, গ্রিনিচ মেন টাইম, লন্ডনের গ্রিনিচের ওপর দিয়ে গেছে, ঠিক আছে। তো
সেটা কি না, ওটাকে প্রাইম মেরিডিয়ান বা দ্রাঘিমাংশ বলছি আমরা। তাহলে সেটা কোথা দিয়ে পাস হয়েছে, সেটা হচ্ছে ইউরোপ ও আফ্রিকা। তাহলে এটা তোমরা দেখতে পাবে, এই যে ইউরোপের কিছু পার্ট এখানে আছে আর পুরোটাই কিন্তু আফ্রিকার ভিতর দিয়ে গেছে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে ল্যাটিটিউড আর লংগিটিউড। আচ্ছা, এর ওপরে যদি দেখো এই যে নিরক্ষরেখা ছিল এটা, তার নিচে কিন্তু গেছে টপিক অফ ক্যাপ্রিকন বা মকর ক্রান্তি রেখা, ঠিক আছে। মকর ক্রান্তি রেখা যেটা আমরা বলি, সেটা কি 23.5 ডিগ্রি সাউথ কিন্তু, ঠিক আছে। আর কি দেখো ওপরে এই লাইনটা, এই যে ভারতের ওপর দিয়ে যেটা গেছে, আমি আসবো একটু পরে এই ব্যাপারে, এটা কিন্তু টপিক অফ ক্যান্সার অর্থাৎ কর্কট ক্রান্তি রেখা, সেটাও কিন্তু 23.5 ডিগ্রি, কিন্তু এটা নর্থ। তো এগুলো কিন্তু সব ল্যাটিটিউডানাল লাইন, ঠিক আছে, এগুলো সব ল্যাটিটিউডানাল লাইন। আর এইভাবে হলে তাহলে লংগিটিউডানাল লাইন হতো, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল ল্যাটিটিউড ও লংগিটিউড সম্পর্কে কিছু ধারণা। আচ্ছা, নেক্সট আসি টোটাল ল্যাটিটিউড। টোটাল ল্যাটিটিউড এখানে কত, 181টা। আচ্ছা, 0 ডিগ্রিকে যদি আমরা একটা ধরি, তাহলে দেখো এখানে 90 ছিল, তাহলে 0 ডিগ্রির পরে 1 2 3 4 করে এদিকে আমরা আসছি 90 পর্যন্ত, আবার 0 থেকে 1 2 করে সুমেরু পর্যন্ত এদিকে গেলাম, আবার 0 1 2 করে কুমেরু পর্যন্ত আসবো, তাহলে 90 90 হচ্ছে তোমার 180, আর এদিকে 0 ডিগ্রি একটা ছিল, তাহলে 1, তাহলে 181। তাহলে টোটাল লাইন মানে ল্যাটিটিউডানাল লাইন, এই যে লাইনগুলো সেটা কটা আছে, সেটা হচ্ছে কিন্তু 181টা আছে, ঠিক আছে। টোটাল ল্যাটিটিউডানাল লাইন তাহলে কত, 181টা আছে। আর না, টোটাল ল্যাটিটিউড আছে, টোটাল ল্যাটিটিউড আছে 181টা, লাইন যদি বলো তাহলে দুটো কমবে। তার কারণ কি, তার কারণ হচ্ছে বলছি। আচ্ছা, টোটাল এখানে 90 90 100 আর 181টা হচ্ছে ল্যাটিটিউড আছে, কিন্তু তোমরা জানো সুমেরু আর কুমেরু বৃত্তকে আমরা একটা বিন্দু হিসেবে কল্পনা করি, ওটাকে তো লাইন হিসেবে কল্পনা করি না, একটা বিন্দু। এখানে যে একদম শেষ মাথায় যেটা হয় বা নিচের দিকে যেটা হয়, সেটাকে আমরা কিন্তু বিন্দু হিসেবে কল্পনা করি। তো টোটাল 181টার মধ্যে তোমাকে দুটো বাদ দিতে হবে, তাহলে 179 নাম্বার অফ লাইন আছে। এটাও কিন্তু অনেক পরীক্ষাতে দেয়, একটু মাথা ঘুলিয়ে দেয় আর কি, যে এরকম যাতে তোমরা ভুল করে আসো। তাহলে টোটাল লাইন হচ্ছে 179টা, কিন্তু টোটাল ল্যাটিটিউড হচ্ছে 181টা। আচ্ছা, আরও একটা জিনিস, সেটা হচ্ছে 1 ডিগ্রি মানে 111 কিমি। এটা মনে রাখার একটা ইনফরমেশান। আমরা যে ম্যাপগুলো দেখি সেখানে 1 ডিগ্রি যে ব্যাপারগুলো লেখা থাকে, বা পৃথিবীর যে আমরা এখানে ডিগ্রিগুলো পড়ছি 23.5, এগুলোর ক্ষেত্রে আমি বলছি যে 1 ডিগ্রি যদি তুমি যাও, তাহলে সেটা তোমার টোটাল যেতে হবে 111 কিলোমিটার, ঠিক আছে। এটাও কিন্তু WBCS-এ এসছে। আচ্ছা, নেক্সট চলে যাই আমরা। আচ্ছা, পুরো প্রথমে যেগুলো বললাম বেশিরভাগটাই তোমার আর্থ সম্পর্কে বা ভারতকে ভালো করে বোঝার জন্য এগুলো তোমার জানতেই হবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট আমরা চলে আসি ইন্ডিয়ার ক্ষেত্রে, ঠিক আছে। তো এখানে ফার্স্টে কয়েকটা ইন্ডিয়াকে আমরা ভাগ করেছি আর কি, ঠিক আছে। দেখি ইন্ডিয়ার ম্যাপ যদি আমরা দেখি, তোমরা ইন্ডিয়ার ম্যাপটা অবশ্যই ভালো করে দেখবে, কারণ ইন্ডিয়ার ম্যাপ যদি ভালো করে তোমাদের মনে থাকে কোন রাজ্য কোথায় আছে, কোন দিকে উপস্থিত আছে, তাহলে কিন্তু এমনিই তোমরা অনেক কোশ্চেনের অ্যান্সার করতে পারবে, ঠিক আছে। ইন্ডিয়ার ম্যাপের কথা বলছি, অর্থাৎ কোন দিকে কোন রাজ্য কতটা করে স্থান দখল করে রেখেছে, কার পাশে কে আছে, এগুলো যদি তুমি মাথায় রাখতে পারো তাহলে তোমার সুবিধা হবে। আচ্ছা, এটা হচ্ছে ইন্ডিয়ার নর্থ, আমরা বলতে পারি এটা হচ্ছে সাউথ, এদিকটা হচ্ছে ইস্ট আর এদিকটা হচ্ছে ওয়েস্ট, লেখাই আছে এখানে, ঠিক আছে, নর্থ সাউথ ইস্ট আর ওয়েস্ট। আচ্ছা, আমরা একেবারে নর্দার্ন পয়েন্টটাকে দেখব। নর্দার্ন পয়েন্ট মানে হচ্ছে একদম এখানে যে বিন্দুটা আছে, ঠিক আছে, একদম শেষ ভারতের যে নর্দার্ন বিন্দু, দেখো সেটা কী লেখা আছে, ইন্দিরা কোল, ঠিক আছে। ইন্দিরা কোল লাদাখে অবস্থিত। তাহলে ভারতের নর্দার্ন পয়েন্ট সেটা কি, এই যে, ঠিক আছে, এই জায়গাটা আমি মার্ক করে দিয়েছি, সেটা হচ্ছে কি ইন্দিরা কোল। সেটা কি 37 ডিগ্রি 6 মিনিট নর্থে অবস্থিত। এই যে মানটা বললাম তোমাকে মনে রাখতে হবে, এটা কিন্তু ল্যাটিটিউডানাল লাইন বলছিলাম, এই যে এই বরাবর তোমার ল্যাটিটিউড থাকবে, ল্যাটিটিউডানাল লাইন থাকবে, ঠিক আছে। তাহলে এই জায়গাটা হচ্ছে ইন্দিরা কোল, যেটা 37 ডিগ্রি 6 মিনিট নর্থে অবস্থিত। এটা কি জম্মু কাশ্মীর লাদাখে অবস্থিত, ঠিক আছে। তারপরে কি ওয়ার্ল্ড হাইয়েস্ট ব্যাটেল গ্রাউন্ড, তাহলে এই যে জায়গাটা, এই যে ইন্দিরা কোল, এখানে কিন্তু যুদ্ধক্ষেত্র বলি আমরা, বিশ্বের সবচেয়ে উচ্চতম যুদ্ধক্ষেত্র বলছে এই জায়গাটাকে। তারপর কি এর আশেপাশেই সিয়াচেন গ্লাসিয়ার অবস্থিত, তার আশেপাশে কারাকোরাম রেঞ্জ অবস্থিত, ঠিক আছে, বা সিয়া কাংরি পিক। তাহলে এই যে জায়গাগুলো, এই জায়গার আশেপাশেই কিন্তু ইন্দিরা কোল রয়েছে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল নর্দার্ন পয়েন্ট ইন্ডিয়ার। আচ্ছা, সাউদার্ন পয়েন্ট যদি মূল ভূখণ্ডের কথা বলি, তাহলে হচ্ছে কি না কন্যাকুমারী বা কেপ কমেরিন, ঠিক আছে, কন্যাকুমারী বা কেপ অফ কমেরিন যাই বলো, সেটার কিন্তু যদি আমরা অক্ষাংশ দেখি, তাহলে 8 ডিগ্রি 4 মিনিট নর্থে অবস্থিত। এটা কি
না বিবেকানন্দ টেম্পল বা শ্রীভাল্লুর স্ট্যাচু ফেমাস ফর সানশাইন অ্যান্ড সানসেট। তাহলে সূর্য ওঠা এবং অস্ত যাওয়ার জন্য কিন্তু এখানে প্রচুর ভিড় হয় লোক দেখার জন্য, বা ট্যুরিস্ট স্পট এটা। এখানে বিবেকানন্দ টেম্পল অবস্থিত বা শ্রীভাল্লুর স্ট্যাচু অবস্থিত, ঠিক আছে। কেপ অফ কমেরিন বা কন্যাকুমারী, যেটা তামিলনাড়ুতে অবস্থিত, আর এর অক্ষাংশ হচ্ছে 8°4' নর্থ। এই দুটো জায়গা যদি তুমি দেখো তাহলে এই যে নর্থে ইন্দিরা কল, এটা কিন্তু এটা, এবং এটা কিন্তু ভারতের মূল ভূখণ্ড কিন্তু, ঠিক আছে। আচ্ছা, মূল ভূখণ্ড বলতে ভারত যে মেন যে পার্ট ভারতের, সেই পার্টের ভিতরে সবচেয়ে সাউথেস্ট পয়েন্ট। আচ্ছা, আরও দুটো পয়েন্ট যদি আমরা দেখি তাহলে দেখো, ইস্টে আছে সেটা কি কিবিথু, ঠিক আছে। কিবিথু একটা জায়গা, এটা কি অরুণাচল প্রদেশে অবস্থিত। চায়না, ইন্ডিয়া, মায়ানমারের ট্রাই জাংশন পয়েন্ট বলতে পারো এই জায়গাটা, ট্রাই জাংশন পয়েন্ট, ইন্ডিয়া, চায়না, মায়ানমার। এটা তো দ্রাঘিমাংশ হবে, তাহলে দ্রাঘিমাংশ হচ্ছে 97°25' ইস্ট, ঠিক আছে। এইগুলো মনে রাখতে হয়, এগুলোও পরীক্ষাতে দেয়। আচ্ছা, এখানে কিন্তু লোহিত রিভার জানো, যে ব্রহ্মপুত্রর পার্ট বলতে পারো একটা লোহিত রিভার, সেটা কিন্তু এখানে অবস্থিত। এখানে আরও একটা জায়গা আছে LOAC। তোমরা LOC যেটা জানো সেটা কিন্তু লাইন অফ কন্ট্রোল, সেটা কিন্তু পাকিস্তানের সঙ্গে, সে আমি আসবো, এখানেও আছে সে বিষয়ে। আর LOAC মানে হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, সেটা কিন্তু চায়নার সঙ্গে, সেটা কিন্তু এই অরুণাচল প্রদেশের এখানে অবস্থিত। আচ্ছা, আরও একটা আছে, সেটা হচ্ছে, এটা বললাম ইস্ট আর এটা ওয়েস্টে, সেটা কি গুজরাটের গুহারমতি, ঠিক আছে। এই জায়গাটা হচ্ছে গুহারমতি, সেটা হচ্ছে গুজরাটে অবস্থিত। তার ল্যাটিটিউডানাল লাইন হচ্ছে, এটা লঙ্গিটিউডানাল লাইন 68°7' ইস্ট, ঠিক আছে। এটা হচ্ছে লঙ্গিটিউডানাল লাইন। আচ্ছা, এটা কচ্ছ ডিস্ট্রিক্টে অবস্থিত গুজরাটের, কোটেশ্বরম টেম্পলের কাছাকাছি অবস্থিত, এবং সার্ক্রিক লাইন, তোমরা জানো যে সার্ক্রিক লাইন খুব ফেমাস ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে, তো সেই লাইনের আশেপাশেই কিন্তু এই গুহারমতি অবস্থিত। তাহলে ইন্ডিয়ার চারপাশে যে নর্দার্ন পয়েন্ট, সাউদার্ন পয়েন্ট, ইস্টার্ন পয়েন্ট অ্যান্ড ওয়েস্টার্ন পয়েন্ট, খুব ভালো করে মনে রাখবে কত ডিগ্রি অক্ষাংশ দ্রাঘিমাংশে অবস্থিত, আশপাশে কারা অবস্থিত এবং নাম কি, ঠিক আছে। আরও একটা জিনিস এখানে জানার আছে, সেটা হচ্ছে কি না, এই নর্দার্ন পয়েন্ট থেকে সাউদার্ন পয়েন্ট, ঠিক আছে, নর্দার্ন পয়েন্ট থেকে সাউদার্ন পয়েন্ট, এই জায়গাটা সাউদার্ন পয়েন্টের যদি আমরা ডিস্টেন্স মাপি, তাহলে এটা হবে তোমার হচ্ছে নর্দার্ন পয়েন্ট থেকে সাউদার্ন পয়েন্টের ডিস্টেন্স 3214 কিমি, ঠিক আছে। আচ্ছা, সেটা হচ্ছে 3214 কিমি, ঠিক আছে, নর্দার্ন থেকে সাউদার্ন পয়েন্টের ডিস্টেন্স। আর ইস্টার্ন থেকে ওয়েস্টার্ন পয়েন্টের ডিস্টেন্স হচ্ছে 2933 কিলোমিটার, ঠিক আছে, 2933 কিলোমিটার। তাহলে এই দুটো অবশ্যই মনে রেখো, এবং মাঝে মাঝে এই দুটো ডিফারেন্সও দেয়, যে নর্দার্ন সাউদার্ন পয়েন্টের মধ্যে আর ইস্টার্ন ওয়েস্টার্ন পয়েন্টের মধ্যে ডিস্টেন্স আছে, তাদের মধ্যে ডিস্টেন্স কত, তাহলে দুটো বিয়োগ করলে তোমরা পেয়ে যাবে। অনেকভাবে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দিতে পারে, ঠিক আছে। আচ্ছা, এবারে খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সেটা হচ্ছে ইন্দিরা পয়েন্ট। আমরা পড়লাম যে ভারতের মূল ভূখণ্ডের সাউদার্ন পয়েন্ট হচ্ছে কেপ অফ কমেরিন বা কন্যাকুমারী, যার অক্ষাংশ হচ্ছে 8°4'। তুমি যত এই নিচের দিকে আসবে, ঠিক আছে, ইন্ডিয়ার যত নিচের দিকে আসবে তত কিন্তু ইকুয়েটারের আশেপাশে আসবে, অর্থাৎ তোমার অক্ষাংশ কমতে থাকবে, আর যত উপরের দিকে যাবে অক্ষাংশ কিন্তু বাড়তে থাকবে। আচ্ছা, ইন্দিরা পয়েন্ট, যার অক্ষাংশ হচ্ছে 6°45' নর্থ, খুব এসছে পরীক্ষায় এটা, যেটা কিন্তু গ্রেট নিকোবর আইল্যান্ডে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি ব্রিটিশ টাইমে এটাকে বলা হতো পিগমিলিয়ান পয়েন্ট, ঠিক আছে, পিগমিলিয়ান পয়েন্ট বলা হতো। 1984 সালে ইন্দিরা গান্ধী কিন্তু এই জায়গাটায় ভিজিট করেছিল, এবং 1985 সালে অফিসিয়ালি তার নামকরণ করা হয় ইন্দিরা পয়েন্ট, তার নাম অনুসারে, ইন্দিরা গান্ধীর নাম অনুসারে, এবং এটি একটি গ্রাম কিন্তু, ঠিক আছে। আচ্ছা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই লাইনটাই ইন্ডিয়ার কিন্তু সাউদার্ন মোস্ট পয়েন্ট। অনেকবার অনেক পরীক্ষা এসছে যে ইন্ডিয়ার সাউদার্ন মোস্ট পয়েন্ট কি, যদি বলে মূল ভূখণ্ডের বা যদি বলে মেইনল্যান্ডের যদি বলে দেয় এই টার্মটা, তাহলে কেপ অফ কমেরিন বা কন্যাকুমারী বলতে পারো। বাট কিন্তু যদি শুধু সাউদার্ন মোস্ট পয়েন্ট দেয়, তাহলে কিন্তু ইন্দিরা পয়েন্ট তোমাকে অ্যান্সার করতে হবে, ঠিক আছে। আচ্ছা, ডিউ টু টিসুনামি ইন ডিসেম্বর 2004, তোমরা জানো ডিসেম্বর 2004 মারাত্মক একটা ভূমিকম্প এবং সুনামি হয়েছিল দক্ষিণ এশিয়ায়, জাপান, বিভিন্ন দেশে প্রচুর মানুষ মারা যায় সেখানে। তাহলে ইট হ্যাজ বিন কমপ্লিটলি অ্যাবলিশ, তাহলে এটা কিন্তু এখন অ্যাবলিশ হয়ে আসে, সমুদ্রের নিচে পড়ে আসে, ঠিক আছে। এটাকে কিন্তু পার্সন পয়েন্টও বলে ডাকা হয়। তাহলে এতগুলো ইনফরমেশান ইন্দিরা পয়েন্ট নিয়ে, ঠিক আছে। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ইনফরমেশান, সেটা হচ্ছে সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, সাউদার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া কত ডিগ্রি অক্ষাংশে অবস্থিত, কোথায় অবস্থিত, গ্রেট নিকোবর আইল্যান্ডে। এছাড়াও একে পার্সন পয়েন্ট বা পিগমিলিয়ান পয়েন্ট বলে ডাকা হয়, ঠিক আছে। তাহলে এতগুলো ইনফরমেশান তোমাকে মনে রাখতে হবে। আচ্ছা, ম্যাপে যদি আমি একটু এই জায়গাটাকে দেখানোর চেষ্টা করি, তাহলে কি না, এই যে
এই জায়গাটা, ঠিক আছে, এই যে গ্রেট নিকোবর আইল্যান্ড একেবারে শেষের দিকে, ঠিক আছে, এই শেষে ইন্ডিয়ার সাউদার্ন মোস্ট পয়েন্ট মানে বুঝতে পারছো শেষের দিকে হবে, তাহলে এই জায়গাতে কিন্তু অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি দেখাই তাহলে কি না, এখানে যদি আমরা দেখাই তাহলে কিন্তু এই যে সাউদার্ন মোস্ট পয়েন্ট সেটা কিন্তু কি ইন্দিরা পয়েন্ট, গ্রেট নিকোবর আইল্যান্ডে অবস্থিত, ঠিক আছে। আচ্ছা চলো, নেক্সট কি এরিয়া, ভারতের এরিয়া কত সেটা আমরা একটু জেনে নিই। ভারত ইন্ডো অস্ট্রেলিয়া পাতের নর্থে ভারতীয় পাতে অবস্থিত। তাহলে ভারতের যে নর্থের দিকে যে পাতটা আছে সেটা কিন্তু সেটা হচ্ছে না ইন্দো অস্ট্রেলিয়া যে পাতটা, মানে অস্ট্রেলিয়ার যে দেশ তার আশেপাশে অংশ নিয়ে যে পাতটা আছে, পাত জানো তোমরা ভূমিকম্পকে বোঝানো হয় এইসব পাত দিয়ে, তো তার নর্থে অবস্থিত, তার উত্তর দিকে অবস্থিত ভারতীয় পাত, সেই পাতে কিন্তু ভারত অবস্থিত, ঠিক আছে। আচ্ছা, ভারতের যদি আমরা ক্ষেত্রফল বলি তাহলে হচ্ছে 32,87,263, এইভাবে মনে রাখলে সুবিধা হয়। 32,87,263 স্কোয়ার কিলোমিটার কিন্তু ভারতের এরিয়া, যেটা পৃথিবীর মোট এরিয়া বা পৃথিবীর স্থলভাগ, তোমরা জানো পৃথিবীর হচ্ছে 3 ভাগ হচ্ছে জল আর 1 ভাগ হচ্ছে স্থল, ঠিক আছে। তো এই 1 ভাগ স্থলকে যদি 100% ধরো, তার 2.4% ভূখণ্ডের মধ্যে কিন্তু ভারত অবস্থিত। এবং যদি তুমি এই জলটাকে অ্যাড করে নাও, অর্থাৎ স্থল জল মিলে এটাকে 100% ধরো, তাহলে কিন্তু ভারত হবে 0.05%, ঠিক আছে। তাহলে 2.4% হচ্ছে এমনি ভূখণ্ডের, আর 0.05% হচ্ছে মানে জল এবং স্থল মিলে। এই 2.4% আমি অনেকবার আসতে দেখেছি পরীক্ষায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে ভারতের ক্ষেত্রফল মোট 32,87,263, যেটা 2.4% অফ আর্থ, এবং তুমি জল স্থল ধরলে 0.57% অফ আর্থ। আচ্ছা, ইন্ডিয়া হচ্ছে 7th লার্জেস্ট কান্ট্রি, অর্থাৎ আয়তনের দিক থেকে ভারত হচ্ছে 7 নম্বরে। ফার্স্টে আছে রাশিয়া, ঠিক আছে, তারপরে আছে কানাডা, তারপরে আছে চায়না, তারপরে হচ্ছে ইউএসএ, তারপরে হচ্ছে ব্রাজিল, তারপরে অস্ট্রেলিয়া। এই জায়গায় হচ্ছে 7-এ আছে 7th লার্জেস্ট, 7-এ ইন্ডিয়া এবং 8-এ আছে আর্জেন্টিনা। চাইলে পুরো ইনফরমেশান মনে রাখতে পারো, ভারত কত নাম্বার আয়তনের দিক থেকে 7ম, সেটা অনেকবার এসে পরীক্ষায়, এটাও মনে রাখতে পারো। এবং এটা আমি মনে রাখি RCCUBA, রাশিয়া, কানাডা, চায়না, ইউএসএ, ব্রাজিল, ইন্ডিয়া হবে তারপরে, সরি ইন্ডিয়া না, তারপরে হবে ব্রাজিলের পরে অস্ট্রেলিয়া হবে, তারপরে এখানে ইন্ডিয়া হবে, আবার আসবে আর্জেন্টিনা, ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারো। আচ্ছা, এটা ছিল সেকেন্ড মোস্ট পপুলাস, এটা আগে ছিল, এখন বর্তমানে কিন্তু টপ মোস্ট পপুলাস চলে এসছে, মানে ফার্স্ট চলে এসছে, ঠিক আছে। বর্তমানে দাঁড়িয়ে ইন্ডিয়ার জনসংখ্যা 147 কোটি, যেটা কিন্তু টপ। ফার্স্টেই হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে ইন্ডিয়া, তারপরে কিন্তু চায়না, কিন্তু আগে ছিল ইন্ডিয়া সেকেন্ড, চায়না ফার্স্ট, কিন্তু এখন ইন্ডিয়া একে চলে এসছে। এবং পৃথিবীর মোট 100 জনকে তুমি যদি তুলে নাও র্যান্ডামলি, তাহলে ভারতের লোক হবে 17.64%, অর্থাৎ মানে প্রায় 18 জন, ঠিক আছে, প্রায় 18%, পৃথিবীর মোট জনসংখ্যার প্রায় 18% লোক কিন্তু ভারতবর্ষ বাস করে, বা ভারতবাসী এটা বলতে পারো। এবং তোমরা জানলে অবাক হবে যে ভারতের জনসংখ্যা হয়তো 147 কোটি ঠিকই, কিন্তু এই যে 17.64% তোমরা বললে, এটা কিন্তু ডিক্লাইন করছে, অর্থাৎ সারা বিশ্বব্যাপী ভারতের যে মোট জনসংখ্যা আছে সেটা কিন্তু ডিক্লাইন করছে, ঠিক আছে, এর থেকে বেশি আগে ছিল। আচ্ছা, এটা হচ্ছে জনসংখ্যার একটা দেখানো আছে, মানে মানে বেশি থেকে কমের দিকে দেখানো আছে। এটা কিন্তু ইন্ডিয়া বর্তমানে এটাকে ছাড়িয়ে গেছে, ইন্ডিয়া একে চলে আসবে। তাহলে ফার্স্টে হচ্ছে ইন্ডিয়া, তারপরে চায়না, ইউএসএ, ইন্দোনেশিয়া, ব্রাজিল, পাকিস্তান, জাস্ট পপুলার কান্ট্রিগুলো তুমি চাইলে একটু দেখে রাখতে পারো। আচ্ছা, লার্জেস্ট পপুলার সিটি, এটা হয়তো এখন চেঞ্জ হয়ে গেছে, এটা তোমরা সার্চ করে দেখে নিতে পারো। সেটা টোকিও ছিল আগে, তারপরে জাকার্তা ছিল, তারপরে চায়নার কোনো একটা টাউন ছিল, দিল্লি ছিল, ঠিক আছে, এগুলো। আচ্ছা, ভারতের শেপ এটাও এসছে, মেনে আসতে দেখেছি WBCS মেনে। ভারতের শেপ হচ্ছে কোয়াড্র্যাঙ্গুলার, বা যেটাকে আমরা বলি চতুর্ভুজ আকৃতি, ঠিক আছে, এমন টাইপের আর কি, এমন টাইপের বোঝানো হয়, ঠিক আছে। আচ্ছা, আর ভারতের শেপ তো কোয়াড্র্যাঙ্গুলার হলো, নামগুলো আর্থের শেপটাকে আমরা জিওয়েড বলি, ঠিক আছে, জিওয়েড মানে হচ্ছে ওই তোমার যেটাকে আমরা ছোটোবেলায় পড়েছি কমলা লেবুর মতো অনেকটা অমন। আচ্ছা, নেক্সট খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে টপিক অফ ক্যান্সার, ঠিক আছে, টপিক অফ ক্যান্সার বা
বাংলাতে বলি কর্কট ক্রান্তি রেখা। একটু আগেই আমি বলছিলাম কর্কট ক্রান্তি রেখা সম্পর্কে। কর্কট ক্রান্তি রেখা কত ডিগ্রি অক্ষাংশে অবস্থিত? মনে রাখবে, নর্থ লেখা আর সাউথ লেখা থাকা মানেই সেটা অক্ষাংশ হবে, আর ইস্ট ওয়েস্ট থাকা মানেই সেটা দ্রাঘিমাংশ হবে। এরকমভাবেও চাইলে তোমরা মনে রাখতে পারো। আচ্ছা, টপিক অফ ক্যান্সার 23.5 নর্থে অবস্থিত, খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা মনে রাখবে। পাস থ্রু 8 স্টেট, তাহলে 8টা স্টেটের ওপর দিয়ে টপিক অফ ক্যান্সার গেছে। কি না? গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, মিজোরাম। তাহলে এই 8টা রাজ্যের ওপর দিয়ে কিন্তু গেছে। আমি এটা মনে রাখি সহজে, সেটা হচ্ছে গুরু, মাঝ, ঝাপ, ত্রিমি। গুরু থেকে গুজরাট, ম থেকে গয়স্য থেকে গুজরাট, রহস্য থেকে রাজস্থান, ম থেকে হচ্ছে মধ্যপ্রদেশ, ঝ থেকে ছত্তিশগড়, ঝ থেকে ঝাড়খণ্ড, প থেকে পশ্চিমবঙ্গ, তয়রাফলা থেকে ত্রিপুরা, আর ময়ূষী থেকে মিজোরাম। তাহলে এই 8টা স্টেটের নাম অবশ্যই মনে রাখবে। ওরা কেমনভাবে কোশ্চেনটা দেয় দেখো, বলবে যে নিম্নলিখিত কোন রাজ্যগুলির মধ্য দিয়ে টপিক অফ ক্যান্সার যায়নি বা অতিক্রম করেনি। তাহলে এই 8টা রাজ্য তুমি যদি মনে রাখো, ধরে নাও গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় না দিয়ে গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশের পরে তামিলনাড়ু দিয়ে দিল, তাহলে তামিলনাড়ু অ্যান্সার হবে, এমনভাবে দেয়। আচ্ছা, টপিক অফ ক্যান্সারের খুব কাছাকাছি অবস্থিত এরকম সিটি যদি আমরা দেখি, তাহলে উদয়পুর সিটি অফ ত্রিপুরার উদয়পুর সিটি খুব কাছাকাছি অবস্থিত। তাছাড়াও কলকাতা কিন্তু ভেরি ক্লোজ। আমরা যখন পশ্চিমবঙ্গ পড়ব ভূগোলেই, তখন দেখব যে নদিয়ার ওপর দিয়ে গেছে, ঠিক আছে? তো কলকাতার খুব কাছাকাছি অবস্থিত টপিক অফ ক্যান্সারটা। আচ্ছা, তারপরে কি, এটাকে কিন্তু নর্দার্ন ট্রপিকও বলা হয়, ঠিক আছে? নর্দার্ন ট্রপিক, যেহেতু নর্থের মধ্যে পৃথিবীর যে আমরা ভাগ করেছিলাম নিরক্ষরেখা দিয়ে, তার নর্দার্ন পার্টটাকেই আমরা বলছি কিন্তু টপিক অফ ক্যান্সার, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে টপিক অফ ক্যান্সার, যেটাকে ভাগ করেছি আমরা, তার আবার ওপরের দিকটাকে আমরা বলি টেম্পারেট জোন, আর নিচের দিকটাকে বলি টরিড জোন। জাস্ট মনে রেখো, এগুলো একবার করে দেখে রেখো। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বলা আছে, সানরেজ ম্যাক্সিমাম এই পর্যন্ত ডাইরেক্টলি ওভারহেড হয়। অর্থাৎ তোমরা জানো যে নিরক্ষরেখার উপরে সূর্য লম্বভাবে কিরণ দেয় সারা বছর, এবং 23.5 ডিগ্রি পর্যন্ত কিন্তু সান ম্যাক্সিমাম রে এখানে দেয়। তারপরে ওপরের দিকে যদি তুমি যাও, মানে 23 ওপরের দিকে যদি তুমি যাও, তাহলে কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে। তোমরা জানো যত ওপরের দিকে যাব, আমাদের সুমেরু বৃত্তরেখা চলে আসে এবং নর্থ পোল চলে আসে, এবং প্রচুর ঠান্ডা পড়ে সেখানে। আচ্ছা, আর কি, গান্ধীনগর, জয়পুর, ভোপাল, রায়পুর, তারপরে হচ্ছে রাঁচি, কলকাতা, আগরতলা, আইজল, এরা কিন্তু সবাই ভেরি ক্লোজেস্ট, ঠিক আছে? টপিক অফ ক্যান্সারের খুব কাছাকাছি। আচ্ছা, আরও একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, এটা যদিও রিভারের একটা জায়গার জিনিস, সেটা হচ্ছে মাহি রিভার কাটস টুয়াইস দিস লাইন। তাহলে মাহি যে নদী, ঠিক আছে, মাহি নদী কিন্তু এই টপিক অফ ক্যান্সারকে দুবার ভাগ করেছে, ঠিক আছে? মানে দুবার অতিক্রম করেছে, ভাগ না। তাহলে মাহি নদী সেটা কিন্তু টপিক অফ ক্যান্সারকে দুবার কাট করেছে, ঠিক আছে? অর্থাৎ ধরে নাও এটা টপিক অফ ক্যান্সার, তো মাহি নদী এখান দিয়ে গিয়ে একবার কাট করলো, আবার হয়তো এরকম জায়গা দিয়ে আরেকবার কাট করেছে, ঠিক আছে? তাহলে এরকম দুবার কাট করেছে। আচ্ছা, টপিক অফ ক্যান্সারের মতো আরও একটা লাইন আমাদের খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম লাইন, বা তোমরা যেটা প্রাইম মেরিডিয়ান পড়েছিলে, বলেছিলাম যে 0 ডিগ্রি যে ব্যাপারটা, ওই যে গ্রিনিচ মেন টাইম যেটা জিএমটি, তার রেসপেক্টে ইন্ডিয়াতেও টাইম জোন করার জন্য একটা লাইন টানা হয়েছে, যার নাম ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম লাইন, ঠিক আছে? সেটা কোথায় না, 80 ডিগ্রি 30 মিনিট ইস্টে অবস্থিত, অর্থাৎ 80.5 ডিগ্রি ইস্টে অবস্থিত, ঠিক আছে? আচ্ছা, এটাও খুব এসছে পরীক্ষাতে। নর্থ খুব একটা আসতে দেখি না, যে কত ডিগ্রি নর্থে অবস্থিত এই লাইনটা, এটাই আসে বেশি। আচ্ছা, এটা কিন্তু 1947 সালে ইন্ট্রোডিউস করা হয়েছিল এই লাইনটাকে, ঠিক আছে? ভারতের স্বাধীনতার সময় ইন্ট্রোডিউস করা হয়। আচ্ছা, দিস লংগিটিউডাল লাইন পাস থ্রু মিডিল অফ ইন্ডিয়া, তাহলে ভারতের একেবারে মিডিল দিয়ে যাবে। এটা বুঝতেই পারছো যে টাইম জোন করা হবে মানে মিডিল দিয়েই যাবে। যেটা কিন্তু নৈনি, এলাহাবাদ, কোকনাথ, শঙ্করাগড় ফোর্ট অফ মির্জাপুর বা প্রয়াগরাজ এর মধ্য দিয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, 5টা রাজ্যের ওপর দিয়ে গেছে, এটাও খুব আসে পরীক্ষাতে, যে কটা রাজ্যের উপর দিয়ে গেছে, কার উপর দিয়ে। ইউপি, উত্তরপ্রদেশ, এমপি, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়। তাহলে ইউপি, এমপি, ওএসি, এটা যদি তুমি মনে রাখতে পারো, ইউপি মানে উত্তরপ্রদেশ, এমপি মধ্যপ্রদেশ, ও থেকে উড়িষ্যা, এ থেকে অন্ধ্রপ্রদেশ, সি থেকে ছত্তিশগড়। এরকমভাবে মনে রাখলে কি হয় না, কোনোভাবে মিস হবে না, মানে গুলিয়ে যাবে না, ঠিক আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে দেখো, ইট অলসো ডিটেক্ট দ্য টাইম অফ শ্রীলঙ্কা অ্যান্ড নেপাল। তাহলে এটা, এই যে আমরা লাইনটা টেনেছি ইন্ডিয়ান টাইম মেজারমেন্ট করার জন্য, সেটা কিন্তু নেপাল এবং শ্রীলঙ্কার টাইমও কিন্তু এর দ্বারা মেজারমেন্ট করা হয়, ঠিক আছে? ওরা ভারতের থেকে হেল্প নেয়, ঠিক আছে?
আচ্ছা, এবারে গল্প হচ্ছে যে কেন এই 80, আচ্ছা এই জায়গাতে একটু ভুল আছে, এটা কিন্তু 82.5 হবে, এটা একটু ভুল আছে, এটা সংশোধন করে নিও, 82.5, ঠিক আছে। অর্থাৎ 82°30', 82°, 82.5° ইস্ট এটা হবে, ঠিক আছে, এটা একটু মিস্টেক আছে। আচ্ছা দেখো এই লাইনটাকে আমরা কেন নিয়েছি, দেখো সরি, দেখো এখানে হচ্ছে দেখো 68°7' হচ্ছে লঙ্গিটিউড, তাহলে 68°7', আর এদিকে দেখো 97°25', তাহলে 97°25', ঠিক আছে। এই দুটোকে যদি তোমরা বিয়োগ করো, অর্থাৎ এই যে গ্যাপটা এখান থেকে এই গ্যাপটা কতটা সেটা যদি আমরা বিয়োগ করি, তাহলে দেখো ধরে নাও এটা 67ই যদি ধরি, তাহলে হচ্ছে 30° মতো একটা গ্যাপ আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে এটা 30° একটা গ্যাপ আছে, তাহলে 30° গ্যাপ মানে তাকে 2 ভাগে ভাগ করো, 2 দিয়ে ভাগ করো, তাহলে 15° একটা গ্যাপ তৈরি হবে। তাহলে এখান থেকে তুমি 15°, এখান থেকে 15° আসো, তাহলে যে জায়গাটাই সেটা ম্যাচ করবে, ঠিক আছে, তাহলে সেইটাকে আমরা নেব। তাহলে সেখানে দেখানো আছে, এখানে দেখো এই যে 68°7' সঙ্গে 15 যোগ করলে এটা হয়, তাই একে আইএসটি বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম ধরা হয়েছে, ঠিক আছে। যে এই দুটো যে গ্যাপ তার মধ্যে হচ্ছে 30° গ্যাপ, সেটাকে 15° করেছি আমরা। আচ্ছা, আর্থ যেহেতু একটা স্ফিয়ার, তাই 360° হচ্ছে টোটালটা আমরা ধরবো। 24 ঘন্টায় যেহেতু পৃথিবী একবার পূর্ণ আবর্তন করে, তাই হচ্ছে 360° যায়, তাহলে 1 ঘন্টায় যাবে হচ্ছে কত ডিগ্রি না 15 মিনিট, 15° যাবে, ঠিক আছে। আচ্ছা 1 ঘন্টায় যদি 15° যায়, তাহলে 60 মিনিট মানে 15°, এটা আমরা বলতে পারি। তাহলে 60 মিনিট মানে 15° যদি হয়, তাহলে 1° মানে কত হবে না 4 মিনিট। এটা তোমরা ভূগোলে গ্র্যাজুয়েশন করছো বা ভূগোল যারা এইচএসে পড়েছো তারা জানো, মাধ্যমিকেও থাকে এগুলো, আমাদের সময় থাকতো। তো 1° মানে তাহলে কি আমরা পড়েছি, সেটা হচ্ছে 4 মিনিট, এইভাবে এসছে বিষয়টা। আচ্ছা 1° মানে যদি 4 মিনিট হয়, তাহলে আমাদের গ্যাপটা কত এসেছিলো 30°, তাহলে তাকে 4 দিয়ে গুণ করো, তাহলে কত মিনিটের গ্যাপ থাকবে, 120 মিনিটের গ্যাপ থাকবে, মানে 2 ঘন্টার একটা গ্যাপ থাকবে। অর্থাৎ আমি এটাই বলতে চাইছি যে এখানে এই যে এটা ছিল গুজরাটের গুহারমতি, আর এটা ছিল অরুণাচল প্রদেশের কিবিথু, ঠিক আছে। তাহলে এই দুটো জায়গার মধ্যে টাইম গ্যাপ, ঠিক আছে, যে টাইম গ্যাপ থাকবে সেটা কিন্তু তাহলে 120 মিনিটের একটা টাইম গ্যাপ থাকবে, ঠিক আছে। আচ্ছা এটাও কিন্তু পরীক্ষাতে দেয়। আচ্ছা এছাড়াও যদি বলো তাহলে জিএমটি 0° ইস্ট আছে, আর আইএসটি আমরা বললাম 82°5', তাহলে যদি ডিফারেন্স ধরি তাহলে 82°5', ডিফারেন্স, তাকে 4 দিয়ে গুণ করো, তাহলে 330 মিনিট কিন্তু একটা আসবে। 330 মিনিট মানে হচ্ছে 5 ঘন্টা 30 মিনিট, অর্থাৎ 5.5 ঘন্টা। এটা আমরা অনেকেই জানি যে গ্রিনিচ মেন টাইমের সঙ্গে ভারতের টাইম জোনের যে টাইম ডিফারেন্স হয় সেটা কিন্তু 5 ঘন্টা 30 মিনিট, ঠিক আছে, অর্থাৎ 5.5 ঘন্টা। তাহলে এইভাবে এসছে বিষয়টা। আরও কি তোমরা পড়ে রাখবে যে লন্ডনের সঙ্গে, এটা তো জিএমটির সঙ্গে হলো, লন্ডনের সঙ্গে কিন্তু 5 ঘন্টা 30 মিনিট টাইম গ্যাপ ধরা হয় না, সেটা কিন্তু 4 ঘন্টা 30 মিনিট ধরা হয়। এই প্রশ্নটাই যে লন্ডনের সঙ্গে কতটা ধরা হয় সেটা একবার মেনে এসেছিলো, কিন্তু যারা জানে না তারা গ্রিনিচের সঙ্গে করবে, গ্রিনিচের সঙ্গে করে দিয়ে কি 5 ঘন্টা 30 মিনিট করে দিয়ে আসবে। কিন্তু জিএমটির সঙ্গে যদি বলে জিএমটি, তাহলে কিন্তু আমরা এইটা করব 5 ঘন্টা 30 মিনিট, আর যদি লন্ডনের সঙ্গে বলে তাহলে কিন্তু এটা করব 4 ঘন্টা 30 মিনিট। ওকে, আচ্ছা নেক্সট আমরা চলে আসি, সেটা হচ্ছে প্রাইম মেরিডিয়ান, যেটা আমি বললাম জিএমটির ওপর দিয়ে গেছে, আর ইকুয়েটার যেটা দেখলে তোমরা এশিয়া, আফ্রিকা এবং সাউথ আমেরিকার মধ্যে গেছে, তাদের মিটিং পয়েন্ট, তারা যদি মিট করে, অর্থাৎ 0° নর্থ আর 0° ইস্ট যদি মিটিং করে, যে জায়গাটায় মিট করবে তাকে আমরা বলি নাল আইল্যান্ড, ঠিক আছে। মনে রেখো নাল আইল্যান্ড, যেটা কিন্তু আটলান্টিক ওশানে অবস্থিত, ঠিক আছে। তাহলে নাল আইল্যান্ড, যেটা কিন্তু আটলান্টিক ওশানে বা আটলান্টিক মহাসাগরের ওখানে অবস্থিত। আচ্ছা ভারতের এই জায়গাটা যদি দেখি, ভারতের টপিক অফ ক্যান্সার সেটা, অর্থাৎ 23.5° নর্থ, আর আইএসটি মানে 82.5° ইস্ট, এরা দুজন যদি যেখানে ম্যাচ করেছে সেটা কিন্তু এই যে এই পয়েন্টটা, সেটা কিন্তু সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্ক, ঠিক আছে। এটা কিন্তু মধ্যপ্রদেশের সঞ্জয় গান্ধী, মধ্যপ্রদেশ না, একটু ভুল বললাম, এটা ছত্তিশগড়, ঠিক আছে। তো এখানে লেখা যাচ্ছে ছত্তিশগড়, কোরিয়া ডিস্ট্রিক্ট ইন ছত্তিশগড়, তাহলে এই জায়গাতে কিন্তু এরা মিট করেছে। যদিও এই ইনফরমেশান আমি আসেনি কখনো, কিন্তু তাও মনে রাখবে, বলা যায় না কখন কি প্রশ্ন দিয়ে দেয়।
ঠিক নেই। আচ্ছা, নেক্সট হচ্ছে কোস্টাল লাইন। ইন্ডিয়ার কোস্টাল লাইন মেনল্যান্ডে হচ্ছে 6100 কিলোমিটার, উইথ আইল্যান্ড সেটা হচ্ছে 7516.6 কিলোমিটার। এটা কিন্তু টোটাল, ঠিক আছে, টোটাল যদি কোস্টাল লাইন বলে তাহলে কিন্তু 7516.6 কিলোমিটার তোমাদের বলতে হবে। আচ্ছা, কোথায় কোথায় আছে? 9টা স্টেটের কোস্টাল এরিয়া আছে, সেটা কি গুজরাট, মহারাষ্ট্র, গোয়া, কর্ণাটকা, কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, এই 9টা মেইনল্যান্ডের স্টেট, তাদের কোস্টাল লাইন আছে। এছাড়াও যদি আইল্যান্ড ধরি, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর আইল্যান্ড, এদের কিন্তু কোস্টাল লাইন আছে। এবং নাম্বার অফ কোস্টাল ডিস্ট্রিক্ট, যদি এতগুলো রাজ্যের ডিস্ট্রিক্ট ধরো তাহলে প্রায় 70টা হয়ে যাবে, হয়তো এখন একটু বেশিই হবে। ঠিক আছে, এগুলো তো আগের ইনফরমেশান, এখন একটু বেশি হবে, তাহলে 70টা ডিস্ট্রিক্ট কিন্তু ভারতের, তারা কিন্তু কোস্টাল লাইন পাচ্ছে। আচ্ছা, ইউনিয়ন টেরিটরিসের মধ্যে কি দমন ও দিউ, দাদরা নগর হাভেলি, পুদুচেরি, তাহলে এগুলোতে কিন্তু কোস্টাল লাইন আছে। আচ্ছা, আরব সাগরে কটা আইল্যান্ড আছে? না, আরব সাগরে 19টা মতো বা 19-20টা আইল্যান্ড আছে। লাক্ষাদ্বীপ, আমিন দিঘি, মিনিকয়, এদেরকে ধরে বলছি, আরও ছোটো ছোটো আছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু 206টা আইল্যান্ড আছে। এটা তোমরা অনেক বইতে অনেক রকম করে পড়ে থাকবে, কোথাও 572টাও পড়ে থাকবে, কিন্তু ভুল না। ঠিক আছে, 572 বা 572 এরকমও তোমরা পড়ে থাকবে। ঠিক আছে, এটা কিন্তু ভুল না, বারবার বলছি। বিভিন্ন বইতে বিভিন্ন রকম লেখা থাকে, বিভিন্নভাবে ধরা হয়, আইল্যান্ডের ডেফিনেশন বিভিন্নভাবে নেওয়া হয়, তার উপর ভিত্তি করে এটা হয়। তাহলে মনে রাখবে, আরব সাগরে কিন্তু 20টা মতো আছে, আর এটাতে 206টা পিএসসি অনেকবার এক্সামে নিয়েছে, তাই আমি বললাম। আচ্ছা, নেক্সট হচ্ছে লার্জেস্ট কোস্টাল লাইন, সবচেয়ে বড় কোস্টাল মানে দীর্ঘতম কোস্টাল লাইন কার আছে? সেটা কিন্তু গুজরাটের 1600 কিলোমিটার কিন্তু কোস্টাল লাইন আছে। খুব এসছে পরীক্ষাতে এই প্রশ্নটা। তারপরে যদি বলো সেকেন্ড হাইয়েস্ট, সেটা অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, তারপরে যদি বলো তাহলে তামিলনাড়ুতে আছে। আচ্ছা, এমনি যদি তোমাকে প্রশ্ন করা হয় যে সবচেয়ে বেশি লার্জেস্ট দীর্ঘতম কার আছে, তাহলে কিন্তু আন্দামান হবে, মানে আইল্যান্ড ধরলে। দেখো, 1962 কিমি আছে, এরা কিন্তু টপ, কিন্তু অ্যান্সার বা অপশানটা কিন্তু রাজ্যের হিসেবে দেয়, তাই গুজরাট হবে। কিন্তু যদি সেখানে আন্দামান থাকে অপশানে, তাহলে কিন্তু তোমাকে অবশ্যই আন্দামান অ্যান্সার করতে হবে। আচ্ছা, নেক্সট হচ্ছে কি না, স্মলেস্ট সবচেয়ে কম কার আছে? সেটা কিন্তু গোয়া। আমি কোনোদিন দেখিনি স্মলেস্ট দিতে, কিন্তু তাও জেনে রাখবে, সেটা কিন্তু 101 কিলোমিটার। তারপরে কিন্তু ওয়েস্ট বেঙ্গল খুবই ছোটো, সেটা 147 কিলোমিটার আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে টেরিটোরিয়াল লিমিট। এটা খুব একটা ইম্পর্টেন্ট জিনিস। টেরিটোরিয়াল লিমিট মানে হচ্ছে চাইলেই ইন্ডিয়া মানে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আরব সাগরকে ইচ্ছা মতো ইউজ করতে পারে না। কত দূর পর্যন্ত ইউজ করতে পারে সেইটা আমরা টেরিটোরিয়াল লিমিট বলি। ঠিক আছে, এরও আবার জোনে ভাগ করা হয়, বিভিন্ন জোনে। তো সেই টেরিটোরিয়াল লিমিটের মধ্যে কতটুকু না, 12 নটিক্যাল মাইল। তোমরা জানো যে সমুদ্রের দীর্ঘতা, সমুদ্রের কোনো একটা দৈর্ঘ্য মাপার জন্য আমরা নটিক্যাল মাইল নিই। সমুদ্রে যেহেতু কার্ভই হয়, সেই জন্য কি না, নটিক্যাল মাইল দিয়ে কিন্তু এটা হয়, মাপা হয়। ঠিক আছে, আর তুমি যদি নটিক্যাল মাইলটাকে যদি কিমিতে মাপো, তাহলে কিন্তু 21.9 কিমি আসবে। ঠিক আছে, 21.9 কিমি, এটা মনে রেখো টেরিটোরিয়াল লিমিট কোনটা। আর লার্জেস্ট কোস্টলাইন কার আছে? কটা কটা রাজ্যের মধ্য দিয়ে বলছি, পাশ দিয়ে কোস্টাল লাইন আছে। আচ্ছা, কটা ডিস্ট্রিক্ট আছে? ঠিক আছে, আর সবচেয়ে বেশি যদি ধরি আইল্যান্ডের দিক থেকে, তাহলে কিন্তু টপ হবে হচ্ছে আন্দামান নিকোবর আইল্যান্ড, আর স্মলেস্ট যদি ধরি তাহলে কিন্তু গোয়া হবে। আচ্ছা, আমরা যদি একটু ম্যাপে দেখে নিই এগুলো, তাহলে দেখো, এই যে এখান দিয়ে কিন্তু কোস্ট লাইন হচ্ছে। ঠিক আছে, তাহলে 9টা স্টেটের পাশ দিয়ে কোস্ট লাইনটা যাচ্ছে, এখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল আছে। ঠিক আছে, আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, এটা হচ্ছে গুজরাটের উপকূলটাকে আমরা কাথিয়াওয়াড় কোস্ট বলি, কাথিয়াওয়াড় উপকূল বলি। ঠিক আছে, তারপরে কি মহারাষ্ট্রটাকে কঙ্কন বলছি, কঙ্কন কোস্ট। কর্ণাটকেরটা বলছি কানাডা কোস্ট। তারপরে হচ্ছে যেহেতু এখানে কন্যাকুমারী মেনল্যান্ডের সাউদার্ন মোস্ট পয়েন্ট, সেটাকে কন্যাকুমারী কোস্ট বলছি, যেন এখানে কেরালা আছে। আচ্ছা, এখান থেকে এই কোস্টটাকে করমণ্ডল কোস্ট বলছি, তামিলনাড়ুতে, যেখানে বছরে 2বার বৃষ্টিপাত হয়। আসবো আমরা সেসবে পরে অন্য কোনো ক্লাসে। অন্ধ্রপ্রদেশ কোস্ট, এটা প্রদেশ কোস্টটাকে আমরা অন্ধ্র কোস্ট বলছি। এটা উড়িষ্যা এবং ওয়েস্ট বেঙ্গল, এটাকে কিন্তু উৎকল কোস্ট বলছি, বা এখানে এই মানে ওয়েস্ট বেঙ্গল উড়িষ্যা, এটাকে কিন্তু উত্তর সরকার বলি, উত্তর সরকার উপকূল। ঠিক আছে, তো এরকম তোমরা বাংলায় আরও পড়ে থাকবে, যদিও এই বিষয়ে আসবো আমরা। ঠিক আছে, আচ্ছা, এগুলো তাহলে মনে রেখো। আচ্ছা, নেক্সট হচ্ছে ল্যান্ডসাইড মানে হচ্ছে এই যে ল্যান্ড এরিয়া, এই জায়গাগুলোর কথা বলছি আমরা। ঠিক আছে, ল্যান্ডসাইড পুরো যে ল্যান্ডটা, যেখানে
কোস্টাল এরিয়া না, সেই জায়গাটার কথা বলছি, ঠিক আছে, ল্যান্ডসাইড। তো এই ল্যান্ডসাইড সবচেয়ে বেশি আছে কিন্তু বাংলাদেশের সঙ্গে। বাংলাদেশের সঙ্গে বলতে এই যে বুঝতেই পারছো এখান থেকে এই যে এই লাইনটা ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে, তারপরে কি আসামের সঙ্গে, তারপরে এই দিক থেকে আসছি এখান থেকে সেইভাবে। তাহলে এইটা হচ্ছে কি না সবচেয়ে, এই যে দিক থেকে সবচেয়ে টপ, এটা সবচেয়ে বেশি, সেটা কি 4096 কিলোমিটার, সবচেয়ে বেশি ভারতের সঙ্গে যে দেশের সবচেয়ে বেশি আর কি বর্ডার এরিয়া, সেটা কিন্তু বাংলাদেশ 4096, যেটা কিন্তু ভারতের যে বর্ডার এরিয়া 100% তার কিন্তু প্রায় 27%। এবং বাংলাদেশের সঙ্গে কার কার কোন কোন রাজ্যের বর্ডার আছে সেটা কি, ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম। মনে রেখো, এখন জানো বাংলাদেশের জিও পলিটিক্যাল যে ব্যাপারটা সেটা কিন্তু খুবই খারাপ অবস্থায় চলছে এবং খুব ইম্পর্টেন্ট এটা। তাহলে ওয়েস্ট বেঙ্গল, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, তাহলে এইটা। এবং মনে রেখো যে ত্রিপুরা, এই জায়গাটা ত্রিপুরা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে আরেক ধরনের জিনিস হয় ত্রিপুরা। সেই ত্রিপুরার কিন্তু 3 দিক দিয়েই, ঠিক আছে, ত্রিপুরার যে 4টে দিক, সেই 4টে দিকের 3 দিকই কিন্তু বাংলাদেশ আছে, ঠিক আছে, 3 দিক দিয়ে কিন্তু বাংলাদেশ, শুধু এক দিক দিয়েই কিন্তু ত্রিপুরাতে ঢোকা যায়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে চায়না, চীন হচ্ছে সেকেন্ড, সেটা কি 3500 কিলোমিটার, যেটা 25%। কে লাদাখ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম, অরুণাচল প্রদেশ। তারপরে কি পাকিস্তান 3310 কিলোমিটার, জম্মু কাশ্মীর, লাদাখ, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট। আচ্ছা, এগুলো তোমরা দেখবে, আমি আর বলছি না, এগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো বা লিখেও নিতে পারো পুরো ক্লাসটা, প্রচুর ইনফরমেশান আছে। এবং আমার মনে হয় যে এগুলো মনে রাখলে তোমার আর কিছু মনে রাখার দরকার আছে, ঠিক আছে, প্রায় বেশিরভাগটাই তোমার জানার মধ্যে পড়বে, জানার মধ্যে আসবে আর কি, ঠিক আছে। আচ্ছা, সবচেয়ে কম আছে সেটাও একটু মনে রেখো, শর্টেস্ট, সেটা হচ্ছে আফগানিস্তান। যদি আফগানিস্তানের সঙ্গে আমাদের বর্ডার নেই, এই নিয়ে অনেক ডিসপুট আছে, যেটা পাক অকুপায়েড কাশ্মীর বা পক বলি আমরা, ঠিক আছে, পাক অকুপায়েড কাশ্মীর, এর ভিতরে কিন্তু এই আফগানিস্তানের বর্ডারটা পড়ে। কিন্তু যেহেতু আমরা এটা মানি না যে পাকিস্তান যেটা দখল করে আছে সেটা আমাদেরই অংশ, তাই জন্য কিন্তু এটা বলতে হবে, ঠিক আছে। সবচেয়ে শর্টেস্ট 100 কিলোমিটার বর্ডার এরিয়া, সেটা কিন্তু আফগানিস্তানের সঙ্গে আছে এবং সেটা কিন্তু লাদাখে আছে। যদিও এটা কিন্তু পাকিস্তানের দখলে এখন পুরোপুরি, কিন্তু তাও আমাদের জানতে হবে এবং আমাদের হিসাবেই মানতে হবে, সেটা উচিত সেটা মানা। আচ্ছা, নেক্সট কি টোটাল ল্যান্ড নেইবার্স। তাহলে এই যে টোটাল জিনিসগুলো বললাম, এই যে 4096, 3500, 3310, 1752, তুমি এগুলো যোগ করলে তুমি টোটাল যেটা পাবে সেটা 15200 কিলোমিটার, ঠিক আছে। আচ্ছা, এই যে টোটাল যে এই যে ব্যাপারটা, টোটাল যে এটা, সেটা কিন্তু 15200 কিলোমিটার, ঠিক আছে, টোটালটা। আচ্ছা, টোটাল ল্যান্ড কান্ট্রি, আশপাশে যতগুলো কান্ট্রি আছে সেটা কিন্তু টোটাল এমনি 7টা আছে। তুমি যদি মালদ্বীপ বা শ্রীলঙ্কাকে ধরো তাহলে কিন্তু 9টা, ঠিক আছে, এই যে লেখা আছে মালদ্বীপ, শ্রীলঙ্কাকে ধরলে 9টা, এমনি 7টা। ওই যে পাকিস্তান, নেপাল, তারপর হচ্ছে ভুটান, মায়ানমার, চায়না, ঠিক আছে, বাংলাদেশ, এগুলোকে ধরলে 7টা। আর তুমি শ্রীলঙ্কা, মালদ্বীপ, এরাও তো পার্শ্ববর্তী দেশ, এদেরকে ধরলে কিন্তু তাহলে 9টা হবে। আচ্ছা, নেক্সট চায়না ইললিগালি অকুপাইড। এটা জাস্ট একটা ইনফরমেশান যে চায়না কতটা অংশ ভারতের অকুপাই করে আছে, সেটা কিন্তু 37,555 স্কোয়ার কিলোমিটার অংশ, যেটা কিন্তু 4 টাইম চায়না, সরি এটা না, পাকিস্তান হবে, এটা বলছি আমি কী ব্যাপার। আচ্ছা, পাকিস্তান কতটা ইললিগালি অকুপাই করে আছে, সেটা কিন্তু প্রায় ডবল, চায়নার ডবল করে আছে, 78,000 কিলোমিটারেরও বেশি। এবং পাকিস্তানের কিন্তু মোট এরিয়া ভারতের থেকে কিন্তু চার গুণ কম, ঠিক আছে, অর্থাৎ ভারত পাকিস্তানের থেকে 4 গুণ বড়। এবং এই প্রশ্নটাই কিন্তু WBCS মেনে এসেছিল যে কত গুণ বড়, কিন্তু 4 টাইমস বড় কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এখানে একটা ম্যাপ দিয়ে জাস্ট রাজ্যগুলোর নাম লেখা আছে, দেশগুলোর নাম লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, এই জায়গাটা একটা পয়েন্ট লেখা আছে, দেখবে ইন্ডিয়া ন্যারোস অর ফাইনালি এক্সটেন্ডস টুয়ার্ড ওশান অ্যান্ড ইনভেস্ট ট্রায়াঙ্গেল ফর্ম। মানে এই যে জায়গা, এই যে 22 ডিগ্রি নর্থ, ঠিক আছে, এটা অনেক বইতে দেখবে থাকে, যদিও কোনো পরীক্ষাতে আমি আসতে দেখিনি এখনও। 22 ডিগ্রি নর্থ যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু না এখান থেকে ইন্ডিয়া বেন্ড করছে কোন দিকে না, ট্রায়াঙ্গুলার ফর্মের জন্য। এই যে ফর্মটা, এটা ট্রায়াঙ্গুলার ফর্ম বলতে পারো, এই যে ফর্ম, সেই ফর্মে বেন্ড করছে 22 ডিগ্রি নর্থের ওখান দিয়ে, ঠিক আছে, এটা কিন্তু গুজরাটে অবস্থিত। আচ্ছা, এদিকে কিন্তু এখন বর্তমানে তোমরা জানো যে ইন্ডিয়াতে 28টা রাজ্য আছে এবং 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে, এটা অনেক জায়গায় আসে। 28টা হচ্ছে স্টেটস, ঠিক আছে, আর 8টা কিন্তু ইউনিয়ন টেরিটরিজ, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখবে পক লেখা, পাক অকুপাইড কাশ্মীর, যেটা এই যে এই এরিয়াটা, এটা যদিও আমরা ইন্ডিয়ান ম্যাপে ধরা উচিত এবং আমাদেরই অংশ,
কিন্তু তাও পাকিস্তান দখল করে রেখেছে, ঠিক আছে। তারপরে কি, এটা হচ্ছে লাদাখ, ঠিক আছে। আকসাই চীন, যেটা চায়না দখল করে রেখেছে, এবং এটা অ্যাকচুয়ালি আকসাই চীনটা পাকিস্তান দখল করে নিয়েছিল, কিন্তু সেটা চায়নাকে দিয়ে দিয়েছে। এই যে পাকিস্তান দখল করে চায়নাকে দেয়, তাহলে আকসাই চীন, এগুলো কিন্তু সব এই মাথার দিকটায়, ভারতের ম্যাপের মাথার দিকটার কথা বলছি, জম্মু কাশ্মীর। এবং এইখানে একটা জায়গা আছে, সেটা কিন্তু দৌলত বাগ, ঠিক আছে, নামটা মনে রেখো, দৌলত বাগ। জাস্ট এগুলো জাস্ট জানলে হবে। আচ্ছা, তো এই ছিল আজকের প্রথম ক্লাস। তো ক্লাস কেমন লাগলো সেটা অবশ্যই একটা কমেন্ট করে যেও। আর WBCS জিকে অ্যান্ড HS ফিজিক্স একেবারে নতুন চ্যানেল, এখানে আমি WBCS জিকে সমস্ত ক্লাস, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, স্ট্যাটিক, জিকে, ম্যাথ সব ক্লাস এখানে প্রোভাইড করে থাকি আমি। ভিডিওটা বড় হয়ে যাবে, না হলে এরপরে আরও আছে ফিজিওগ্রাফির পার্ট, সেগুলো আমি এর পরের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আর পুরো জিওগ্রাফি কভার করার পরে তারপরে বিভিন্ন পরীক্ষার যে কোশ্চেন সেগুলোও এখানে সলভ করব, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক দিয়ে যেও এবং শেয়ার করো। থ্যাংক ইউ।